এই কয়েক মাসে প্রায় রাজ্যের পুরোটাই ঘুরে ফেলা হলো। আমাদের আমাদের প্রতিনিধিরা ঘুরলেন, আমি ঘুরলাম, আমাদের এক্সিকিউটিভ এডিটর প্রসূন গুপ্ত ঘুরলেন, আমরা সবাই ঘুরলাম। আমরা ঘুরে বোঝার চেষ্টা করলাম যে বামেদের এই দুরবস্থাটা কেন। যে বামেরা একসময় দুর্দণ্ড প্রতাপ ছিল, যাদের ভয়ে এক ঘাটে বাঘে গরুতে জল খেত, সেই বামেদের আজকে এই দুরবস্থা কেন? কেন বামেরা বিধানসভায় শূন্য, লোকসভায় শূন্য? আমরা এর একটা খোঁজ খবর নিতে বেরিয়েছিলাম এনকে ডিজিটালের পক্ষ থেকে। আমরা যা রিপোর্ট পেয়েছি সেটা আপনাদেরকে আজকে তুলে ধরব প্রবীর প্লাসের 5টার প্রবচন অনুষ্ঠানে। নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, একটা সময় বামেদের লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস ছিল এবং গৌরবময় ইতিহাস। বামেরা ক্ষমতায় এসেই যে ভূমিহীন কৃষকদের উপর মানে কাছে যে উপহার তুলে দিয়েছিল, সেই উপহার পেয়ে ভূমিহীন কৃষকরা সকলেই উপকৃত হয়েছিল। যারা ভূমিহীন তারা মানে বর্গাদার, তাদের কাছে যে জমি তারা পেয়েছিল তা দিয়ে তাদের জীবন ধারণটা অনেকটা সহজ সরল হয়েছিল। মেহনতি মানুষের কথা বলতো বামেরা, শ্রমিকের কথা বলতো, কৃষকের কথা বলতো। সেই বামেদের কাছেই আমরা কিন্তু নেতিবাচক কিছু প্রচারও দেখেছি। যেমন ধরুন, ইন্দিরা গান্ধীকে ডাইনি বলা, স্বৈরাচারী বলা, তার বিভিন্ন কার্টুন দেওয়ালে দেওয়ালে আঁকা, এর প্রভাব কিন্তু জনমানুষের বিরূপ পড়েছিল, মানে পড়তে শুরু করেছিল। বামেরা সেটা বুঝতে পারেননি। আসলে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর মানে একটা মানে কি বলবো এটাকে, একটা দাম্ভিকতা তাদের মধ্যে এসে গিয়েছিল যে তারা যেটা বলবেন সেটাই শেষ কথা। সুভাষ চক্রবর্তী তো বলতেনই যে বামেদের কখনো সরানো যাবে না। বামেদের সরানো যেতও না, কারণ বামেরা নিজেদের পায়ে নিজেরা বারবার কুড়ুল মেরেছে। দেখুন, বামেরা সব কিছু নিয়ে আন্দোলন করেছে, সব করেছে, নিজেরা রাজ্যের ক্ষমতায় থেকে নিজেদের রাজ্যেই বনধ পালন করেছে। এগুলো তো মানুষের মনে নেতিবাচক প্রভাব ফেলেইছে। কিন্তু বামেরা যে ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়ে গেছে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা। এই দুটো ব্যবস্থা, বেসিক জিনিস মানুষের কিন্তু নষ্ট করে দিয়ে গিয়েছে। বামেরা তাদের এজেন্ডা শিক্ষা ব্যবস্থায় ঢুকিয়েছে। তারা পড়তে বাধ্য করেছে বামপন্থী সাহিত্য ইত্যাদি ইত্যাদিগুলো, তারা পড়তে বাধ্য করেছে মানুষকে, কিন্তু তাতেও বিশেষ ফল হয়নি। তারপরেও আজকের দিনে দাঁড়িয়েও তৃণমূলের এত প্রলোভন, এত ভয়, বিজেপির কাছ থেকে এত প্রলোভন, এত ভয়, তারপরেও বামেরা যে 5-6% ভোট পাচ্ছে, এটা বামেদের কোর ভোট। এখান থেকে ভোট কোথাও সরাননি, অর্থাৎ এই জনসমর্থনটা বামেদের আছে। কিন্তু এই বিপুল জনসমর্থন হারিয়ে যাওয়ার পেছনে কারণটা কি? কারণ হচ্ছে এটাই, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বামেদের মধ্যে একখানা ছন্ন ছাড়া ভাব দেখা গেল। একটা জমাট বাঁধা যে টিম আমরা দেখতাম, জমাট বাঁধা যে একখানা দলকে দেখতাম, সেই দলটাই হঠাৎ করে ছন্ন ছাড়া হয়ে গেল। দেখুন, বামেদের গণতান্ত্রিক মহিলা সমিতি, ছাত্রদের জন্য এসএফআই, স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, ডিওয়াইএফআই, সিপিআইএম, C2, অনেকগুলো শাখা সংগঠন ছিল সিপিএম এর, অনেক শাখা সংগঠন ছিল। এবং শাখা সংগঠন শুধু না, গণসংগঠনও অনেকগুলো ছিল। থিয়েটার নিয়ে তারা আন্দোলন করতেন, সাহিত্য নিয়ে তারা কথা বলতেন। তাদের কাছ থেকে আমরা অনেক শিক্ষামূলক বিবৃতিও পেয়েছি, তেমনি আবার পেয়েছি অনেক কুকথাও। আজকে কুকথার কথা বলবো না, কারণ কুকথা যা বলার সেটা আপনাদেরকে ইতিমধ্যেই অরূপ সেনগুপ্ত বলেছেন, আমি সেটা নিয়ে আর যাচ্ছি না। কিন্তু বামেদের এই স্খলনের কারণটা কি? হঠাৎ করে এই দুর্দণ্ড প্রতাপ বাম, যারা 230টা আসন পেয়ে বিধানসভায় রাজত্ব করতো একরকম, সেই বাম আজ বিধানসভায় শূন্য। লোকসভায় তাদের কোনো প্রতিনিধি নেই বাংলা থেকে। কারণটা কি? কারণ হচ্ছে বামেরা কর্মসংস্থানের ব্যবস্থা করেনি। কর্মসংস্থানের ব্যবস্থা করেনি, কিন্তু তারা যেটা করতেন যে বামপন্থী ঘরের লোকজনকেই তারা সুবিধে পাইয়ে দিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিথটাকে ভাঙলেন যে তৃণমূল হলেই তবে সাইকেল পাবে, তৃণমূল হলেই তবে কন্যাশ্রী পাবে, বা তৃণমূল হলেই স্বাস্থ্যসাথী পাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই মিথটাকে ভেঙে দিলেন। এই মিথটা ভেঙে দেওয়ার সঙ্গে সঙ্গে বামেদের প্রতি মানুষের আস্থা আরো কম। কারণ সেই সময় যারা সরাসরি বামপন্থী রাজনীতি করতেন না, তারা কিন্তু কেউ কিচ্ছু পাননি। যারা সরাসরি রাজনীতি করতেন বা হোল টাইমার যাদেরকে বলা হয়, খোঁজ নিয়ে দেখুন তাদের বাড়ির কেউ না কেউ সরকারি চাকরি পেয়ে গিয়েছে।
কিভাবে পেয়েছে, চিরকুটে পেয়েছে কিনা সে নিয়ে কোনো কথা নেই। সেটা নিয়ে প্রমাণ যেহেতু নেই, কোনো কথাও বলার উপায় নেই। আমরা সংবাদ মাধ্যম প্রমাণ ছাড়া কথা বলি না। কিন্তু চাকরি যে অনৈতিকভাবে হয়েছে তার অনেক চাক্ষুষ প্রমাণ আমাদের চোখের সামনেই আছে। ক্লাস 8 পাস করা লোক মাস্টারমশাইয়ের চাকরি করছেন। সমবায়গুলো তারা একেবারে গ্রাস করে নিয়েছিল। সমবায়তে একের পর এক তারা লোক ঢুকিয়ে গিয়েছে। এরকম ভাবে বামেরা তাদের নিজেদের লোককেই, মানে কি বলবো, এটাকে স্বজন পোষণের একদম চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়েছিল। বামপন্থী না হলে আপনি অটো চালাতে পারবেন না, বামপন্থী না হলে বাস ড্রাইভারের কাজ পাবেন না, বামপন্থী না হলে আপনি কোনো বেসরকারি সংস্থায় চাকরি পাবেন না, লোন পর্যন্ত নিয়ে ব্যবসা করতে পারবেন না। এরকম একটা পরিস্থিতি বামেরা তৈরি করেছিল। তারা কর্মসংস্থানের দিকে একেবারেই ভাবেনি, উল্টে একের পর এক কারখানার মাথায় ওই লাল ঝান্ডা পুঁতে চলবে না, চলছে না বলে কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে এবং কারখানাওয়ালারা এখান থেকে উঠে গিয়ে অন্য রাজ্যে ব্যবসা শুরু করেছে। ফলে কর্মসংস্থানটাকে একেবারে শেষ করে দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে এই বামেরা। আজকে যে দেখছেন যে বাংলা থেকে প্রায় 1 কোটি 1.5 কোটি পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে, এর কারণটা কি? এর কারণই একটাই, কারণ বামেরা কর্মসংস্থানের জায়গাটা রাখেনি। হ্যাঁ, এখন কেন হচ্ছে না? এখন না হওয়ার পেছনের কারণগুলো আপনাদেরকে বলবো। কর্মসংস্থান তৈরি করতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার লাগে, অর্থাৎ যদি এখানে কেউ ব্যবসা করতে আসে, ধরুন কেউ একটা বড় ফ্যাক্টরি করবে, তার রাস্তা লাগবে, জল লাগবে, আলো লাগবে। আলোর কথা ছেড়ে দিন, বামপন্থীদের সময়ে লোডশেডিংটা নিত্য নৈমিত্তিক ছিল, জল ছিল না, রাস্তাঘাট ছিল ভাঙাচোরা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে এইগুলোকে খানিকটা ঠিক করার চেষ্টা করলেন। রাস্তাঘাট ঠিক হলো, বিদ্যুৎ পৌঁছে গেল ঘরে ঘরে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, লোডশেডিং আর এখন হয়ই না প্রায়। কোনো বিপর্যয় না হলে লোডশেডিংটা হয় না। জল পৌঁছে গেল, সবই পৌঁছলো, কিন্তু যে শ্রমিকদের কাজ করার কথা ছিল এখানে, তারা চলে গিয়েছে অলরেডি বাইরে, তারা অন্য রাজ্যে গিয়ে কাজ করছে। ফলে এ রাজ্যে শ্রমিক কিন্তু এখন অপ্রতুল। এই রাজ্যে সত্যি সত্যি বাঙালি শ্রমিক অপ্রতুল। বাংলায় চাকরি নেই এ কথা বলবো না, কিন্তু ভিন রাজ্য থেকে এসে বাংলায় এসে চাকরি করছে এরকম বহু শ্রমিক আছে। যত কলকারখানা দেখবেন শিল্পাঞ্চলগুলোতে, হাওড়া শিল্পাঞ্চল বলুন, আসানসোল বলুন, খড়গপুর বলুন, এই যে শিল্পাঞ্চলগুলো, এই প্রত্যেকটা শিল্পাঞ্চলে দেখবেন অবাঙালি শ্রমিক, মূলত বিহার উড়িষ্যার লোকেরা এসে কাজ করছে, ঝাড়খণ্ডের লোকেরা কাজ করছে, বাঙালি শ্রমিকের কাজ করতে চাইছে না। এটা একদম বাস্তব সত্য। তারা অন্য রাজ্যে গিয়ে হয়তো সোনার কাজ করবে, অন্য রাজ্যে গিয়ে হয়তো হিরে পালিশ করবে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো শ্রমিকের কাজ তারা করবে না। এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর ব্রেন ড্রেনের কথা, বামপন্থী আমলে ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে দলে দলে ছেলেমেয়েরা চলে যেত, কারণ এখানে সেই রকম উপযুক্ত চাকরি ছিল না। যেসব চাকরি ছিল সেসব চাকরিগুলো বামপন্থী পরিবারের লোকেরাই ভাগ বাটোয়ারা করে নিতেন। এই যে কর্মসংস্থানের ব্যবস্থা না করা এবং চাঁদার জুলুম, বামপন্থী নেতা, আমি এমন একজনকে চিনতাম, তিনি প্রয়াত হয়েছেন, তার নাম আর বলবো না, তার ব্যাগে সবসময় একটা চাঁদার বই থাকতো। আমি একদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনার ওই ঝোলায় চাঁদার বই থাকে কেন? বললো, কেন আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়, চাঁদা তুলি। আসলে অনুষ্ঠান না হলেও তিনি চাঁদা তুলতেন। বিভিন্ন ভুজুং ভাজাং দিয়ে চাঁদা তোলা, জোর করে গণশক্তি বিক্রি করা, জোর করে ওই লাল সালু দেওয়া দুর্গাপুজোর প্যান্ডেলে বই কেনানো, এই যে জোর করা মানুষের উপর, এই জোর থেকেই কিন্তু কমজোর হয়ে গেছে বাংলা। মানুষ বুঝতে শিখেছে যে এই গায়ের জোরে কিছু হয় না। বামপন্থীরা গায়ের জোরেই কিন্তু সবটা করে নিতে চেয়েছিলেন, গায়ের জোরে সবকিছু হয়নি, হয় না। আজকে যে অবস্থা বামেদের শেষের দিকে ছিল, যে তারা সবকিছুতেই মনে করতো তারা ছাড়া আর বিকল্প কিছু নেই, বামেদের বিকল্প নাকি হয় না, এই রকমই একটা গয়ঙ্গচ্ছ মনোভাব আমরা তৃণমূলের মধ্যেও দেখতে পাচ্ছি। তৃণমূলও মনে করছে যে তারা ছাড়া বোধহয় পশ্চিমবাংলায় আর কেউ নেই। হয়তো 2026-এর নির্বাচনে তারা ড্যাং ড্যাং করে জিতে যাবে, এর মধ্যে কোনো ভুল নেই, আমরা যা সমীক্ষা করে পাচ্ছি। কিন্তু তারপর যদি তৃণমূল নিজেদের না শোধরায়, তাদেরও বামেদের মতোই অবস্থা হবে। বামেদের এক একজন নেতা, তারা তাদের মুখের ভাষা, তাদের আচার আচরণ, তাদের ঔদ্ধত্য সীমাহীন পর্যায়ে চলে গিয়েছিল। জ্যোতি বসুর ঔদ্ধত্য সকলেই জানে। তিনি কারুর সামনে দাঁড়িয়ে কথা বলতেন না, হাঁটতে হাঁটতে কথা বলতেন, সে সাংবাদিকই হোক বা বড় নেতাই হোক। তার কাছে পৌঁছানোটা দুষ্কর ছিল একদম সকলের কাছে। কিন্তু মুশকিলটা হচ্ছে, এখনকার যারা এমএলএ এমপি হয়েছেন তৃণমূলের, তাদের কাছে পৌঁছানোটা সহজ, কিন্তু পৌঁছানো সহজ হলেও সেখানে কলাটা মূলোটা খরচ না করলে আবার পরিষেবাও পাওয়া যায় না। বামেদের আমেরও কলাটা মূলোটা খাওয়া হতো, কিন্তু সেটা খুব সন্তর্পণে।
এক বামপন্থী নেতার সাথে কথা হচ্ছিল, নাম বলবো না, তিনি অনেক বড় বামপন্থী নেতা এবং তিনি বেশ কয়েকবার ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন, হেরেছেন, লোকসভায় গিয়েছেন। এরকম একজন নেতার সাথে কথা হচ্ছিল। তিনি বলছেন যে চোর সবাই, অর্থাৎ দুধ সবাই খায়, আমরা দুধের শটটুকু খেতাম, তৃণমূল গোটা দুধটাই খেয়ে নিচ্ছে, ফলে গ্লাস যেমন খালি লাগছে তেমনি তাদের গোঁফে মুখে সব দুধ লেগে আছে বলে মানুষ দেখতে পাচ্ছে। অর্থাৎ চুরি সবাই করে, কারোরটা ধরা পড়ে, কারোরটা পড়ে না। বামপন্থীদের আমলের যে অন্যায়, যে চুরি, সেগুলো যদি নিয়ে তদন্ত হয় তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। কেচে খুঁড়তে কেউটে না, অ্যানাকোন্ডা পর্যন্ত বেরোবে, এরকম একটা অবস্থা আছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই রাজনীতিতে যাননি, তিনি তার রাজনীতি করে গিয়েছেন। তিনি বললেন যে আমি বদলা নয়, বদল চাইছিলাম। তাই তৃণমূল কংগ্রেস আসার পর সেভাবে বামপন্থীদের উপর কোনো বদলা নেওয়া হয়নি। অথচ এই বামপন্থীরাই তাদের তৃণমূলের নেত্রীকে কিন্তু বারবার আঘাত করেছে, প্রাণঘাতী হামলা করেছে। তৃণমূল যারা করতো তাদেরকে মারধর করেছে, পুলিশ কেস দিয়েছে, এরকম অজস্র উদাহরণ আছে। আজও হয়তো হচ্ছে, তৃণমূলীরা হয়তো মারধর করছে বিজেপি বামেদের, হয়তো পুলিশ কেস দিচ্ছে, হতেই পারে। কিন্তু সে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে না। সেই সময় যেমন বামপন্থীদের আমলে খবর পৌঁছতো না, এখনো সেই খবর পৌঁছচ্ছে না। ফলে মানে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমেনি, তখনও কিন্তু বামেদের প্রতি মানুষের আস্থা অটুট ছিল। কিন্তু যখন জোর করে জমি কেড়ে নিয়ে শিল্প করতে গেল তারা, অর্থাৎ একসময় তারা বলেছিল লাঙল যার জমি তার, অর্থাৎ যার হাতে লাঙল থাকবে তিনি জমির মালিক, এরকম একটা তারা বলেছিল, স্লোগান তুলেছিল। আর দেখা গেল কি, সেই লাঙলওয়ালা চাষির কাছ থেকে জোর করে জমি কিনে পুঁজিপতি টাটার হাতে তুলে দিচ্ছে, পুঁজিপতি সেলিমদের হাতে তুলে দিচ্ছে। মানুষ রুখে দাঁড়ালো। মানুষ তার ভিটে মাটি কখনো ছেড়ে যেতে চায় না, তাদেরকে সেটাই করতে বাধ্য করা হয়েছিল। ফলে বামেদের প্রতি আস্থা গেল মানুষের কমে। 2011-তে বামপন্থীদের এত ভরাডুবি ঘটবে এটা বামেরাও ভাবেনি, স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য হারবেন এটাও কেউ ভাবেনি। ফলে বামেদের প্রতি মানুষের যে বিতৃষ্ণা, সেটা কিন্তু এখনো মানুষের যায়নি। কারণ বামেরা চলে গিয়েছে এই 14-15 বছর হলো। ইতিহাস কিন্তু এত তাড়াতাড়ি ভুলিয়ে দেওয়া যায় না। কারণ বামেরা যেভাবে মানুষের উপর অত্যাচার করেছে, ফসল কারণ কেটে নিয়ে গিয়েছে, লাল ঝান্ডা পুঁতে মাটির জমিতে লাল ঝান্ডা পুঁতে বলা হয়েছে ফসল আমার। সারা বছর যে মানুষটি চাষ করলো তার ফসল কেটে নিয়ে গেল অন্য কেউ। পুকুরে বিষ ঢেলে দেওয়া হয়েছে, মাছ মেরে ফেলা হয়েছে, এসব তো আছেই। তাছাড়া আছে ধরুন বাজার, একটা বাজার আছে, সেখানে কেউ সবজি নিয়ে বসবে, বাম নেতাদের অনুমতি ছাড়া সেখানে সবজি নিয়ে বসা যেত না, মাছ নিয়ে বসা যেত না। এইরকম পরিস্থিতি, সর্বগ্রাসী একখানা ব্যবস্থা করে রেখেছিল তারা। মানে মানুষের একদম হেসেল থেকে শুরু করে বাইরে, মানে সব জায়গায় ইউনিয়ন, সব জায়গায় সিটি ইউনিয়ন, এমন কোনো জায়গা নেই যে ছিল না। রিক্সা ইউনিয়ন, অটো ইউনিয়ন, বাস ইউনিয়ন, সব জায়গায় ইউনিয়ন করে করে বামপন্থীরা কিন্তু তাদের ক্ষমতা কায়েম করে রেখেছিল। কিন্তু একটা সময় আসলো, মানুষই তাদের সরিয়ে দিল। তারা কিন্তু স্বপ্নেও ভাবেনি যে 2011 সালে তাদের এতটা ভরাডুবি করবে। হ্যাঁ, হয়তো ফল খারাপ হবে তারা ভেবেছিল, কিন্তু এতটা ভরাডুবি ঘুরবে তারা ভাবেনি। আর আজকে যা বামেদের অবস্থা, এই যে শূন্যতা, এই শূন্যতার কারণ কি? একটাও আসন কেন বামেরা পাচ্ছে না? আমরা খোঁজ নিয়েছিলাম। আমরা যেটা খোঁজ নিয়ে জানলাম সেটা হচ্ছে বামেদের প্রতি মানুষের যে রাগ, মানুষের যে বিদ্বেষ, সেটা এখনো কমেনি। আরো বেশি রাগ সাধারণ মানুষের, যে এই বামেরা লড়াই করতে জানে না। বিক্ষিপ্তভাবে কখনো আরজিকর নিয়ে, কখনো শিক্ষক দুর্নীতি নিয়ে তারা আন্দোলন করছে, কিন্তু গণ আন্দোলন গড়ে তুলতে পারছে না। যে গণ আন্দোলন করে বামেদের উত্থান, সেই গণ আন্দোলন করার মানসিকতাই চলে গিয়েছে বামেদের। বামেদের 21-22% মানুষ তারা চলে গিয়েছে বিজেপিতে। যদিও সেটা ফেরার টান দেখতে পাচ্ছি আমরা। কিছু বামপন্থী মানুষ মনে করছেন যে এই বিজেপিকে দিয়ে কিন্তু সরানো সম্ভব না তৃণমূলকে। ওই আগে রাম পরে বাম, এই থিওরি এখানে কাজ করবে না। এটা কিন্তু পশ্চিমবাংলার অনেক বামপন্থীরাই বুঝতে শুরু করেছে। ফলে তারা মানে বামপন্থী যারা ছিলেন, বিজেপিতে গিয়েছিলেন, তাদের অনেকেই কিন্তু আবার বামপন্থায় ফেরার চেষ্টা করছে। কিন্তু সেরকম নেতৃত্ব কোথায়? বামেদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বামেরা নেতৃত্ব তৈরি করেন। তৃণমূল কংগ্রেস যেমন তাদের নেতৃত্ব, নেতা ধরুন মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, এরকম বর্ষিয়ার নেতাদের পাশাপাশি কিন্তু উঠে এসেছেন অভিষেক ব্যানার্জির মতন নেতারা, উঠে এসেছেন আরো অনেক জুনিয়র নেতারা। অর্থাৎ জায়গাটা খালি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি অবসর নেন বা চলে যান, তাহলে কিন্তু তার জায়গাটা খালি হবে না। বামেদের এই শূন্যতাটা কিন্তু বিরাট ছিল। ওই রেজ্জাক মোল্লা বলেছিলেন না, পাকা মাথার লোকেরা,
অর্থাৎ পাকা চুলের মাথার যে লোকেরা তারাই এখনো বামপন্থাকে নিয়ন্ত্রণ করে, এখনো তারা পশ্চিমবাংলার রাজনীতিকে বামপন্থী রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। অল্প বয়সী ছেলেমেয়েরা যারা অত্যন্ত পরিশ্রমী, সুবক্তা, শতরূপ ঘোষ ধরুন, মীনাক্ষী মুখার্জি ধরুন, এরা অসাধারণ বক্তব্য রাখেন এবং এরা কাজ করতে চান, কিন্তু এদেরও হাত পা বাঁধা। এরাও কিন্তু ফ্রি হ্যান্ডে সবকিছু করতে পারছেন না, কারণ পলিট ব্যুরো বলে যে বস্তুটি আছে বামেদের, সেখান থেকে তাদের একটা টেনে ধরার চেষ্টা চলছে। ফলে এই বয়স্ক বামেরা যতদিন বামপন্থী শক্তিকে নিয়ন্ত্রণ করবে, যতদিন না তারা আধুনিক মনস্ক হবে, ততদিন কিন্তু এই রাজ্যে বামপন্থীদের একটাও আসন পাওয়ার জায়গা নেই। তবে আমাদের সমীক্ষায় যা উঠে এসেছে তাতে হয়তো 2-4টে আসন বামপন্থীরা পেলেও পেতে পারে, সেটা বিজেপিতে চলে যাওয়া ভোট বামেদের ফিরলে তবে, তা না হলে কিন্তু বামেদের কোনো জায়গা নেই ফেরা। আর কংগ্রেসের সাথে জোট করে যতটা বামেদের ক্ষতি হয়েছে, তার থেকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কংগ্রেসীরা বামপন্থীদের ভোট দিয়েছিল জোটে, কিন্তু জোটের জন্য বামপন্থীরা কোনো কংগ্রেসীকে ভোট দেয়নি, ফলে কংগ্রেসও এখানে শূন্য হয়ে গিয়েছে। রাজ্যে যদি কংগ্রেস এবং বামেরা শক্তিশালী হয়, তারা যদি বিরোধী আসনে বসে, তাহলে নিঃসন্দেহে রাজ্যবাসী লাভ। কারণ গোবলীয় রাজনীতি করা বিজেপির যে কালচার, বিজেপির যে সংস্কৃতি, সেটা বাংলার সাথে খাপ খাচ্ছে না, বাংলার মানুষ সেটা মেনে নিচ্ছে না। নিতান্ত নিরুপায় যারা একেবারে তৃণমূল বিরোধী, তাদের কাছে মানে অন্য কোনো রাস্তা নেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার, তাই অনেকে বিজেপিকে ভোট দিয়েছিলেন। কিন্তু এখন তারা মনে করছেন যে সেটা তাদের ভুল হয়েছিল, কারণ এই ভোটটা যদি বামকেই দিত, তাহলে বামেরা হয়তো 2-4টে আসন বিধানসভায় পেত এবং তারা সেখানে গিয়ে তাদের বক্তব্যটা রাখতে পারত। এই চেতনা, এই বোধ মানুষের মনে ফিরতে শুরু করেছে, যারা বামপন্থী হয়েও বিজেপিকে ভোট দিয়েছিলেন। আগামী দিনে কি হবে আমরা বলতে পারছি না, কিন্তু বামেদের এই শূন্যতার কারণ বামেরা নিজেই। তারা কর্মসংস্থান করেনি, সব কিছুকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। সে রিক্সা ইউনিয়ন হোক, অটো ইউনিয়ন হোক, বাস ড্রাইভার ইউনিয়ন হোক, কারখানার ইউনিয়ন হোক, সব জায়গায় তারা কুক্ষিগত করার চেষ্টা করেছে এবং অনৈতিকভাবে বহু লোককে চাকরিতে তারা বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দিয়েছে, বিশেষ করে শিক্ষাক্ষেত্র এবং সমবায়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বামপন্থীরা কিভাবে চাকরি পেয়েছেন তার খোঁজ খবর নিলেই জানা যাবে। আমরা সে নিয়ে আলোচনা করতে চাই না, কারণ কেউ চাকরি করছে, তাদের চাকরি নষ্ট হয়ে যাক, এটা আমরা চাই না। কিন্তু তথ্য প্রমাণ অনেক তো রয়েছে, সেই তথ্য প্রমাণ সামনে আসলে কিন্তু অনেক বড় বড় বামপন্থীদের মুখে কিন্তু চুনকালি পড়বে, এইরকম একটা অবস্থা আছে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের পাশে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন নিয়মিতভাবে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের লেখা সাবস্ক্রাইব বাটনটিতে একবার ক্লিক করুন, সেখানে ক্লিক করলে আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবেন। পাশে বেল আইকন আছে, বেল আইকনে একটা ক্লিক করুন, আর একটা বক্স খুলে যাবে, সেখানে দেখবেন অল বলে একটা অপশন আছে, সেটাকে ক্লিক করুন। তাহলে সাবস্ক্রাইবার তো হবেনই, আমরা যখন যখন ভিডিও আনবো আপনাদের কাছে তার একটা নোটিফিকেশন পৌঁছবে। এটা করে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা কিন্তু প্রতিদিন সোম থেকে শুক্র বিকেল 5টায় নিয়ে আসছি এই অনুষ্ঠান। সকলকে আরও একবার ধন্যবাদ জানাই। দেখা হবে রাত ঠিক 8টায় এক্স ফ্যাক্টর। আসবেন অরূপ সেনগুপ্ত, তার কুভাষা, কুকথা নিয়ে যে চলছে ট্র্যাডিশন, রাজনীতির কুকথা রাজনীতি, তা নিয়ে আসবেন অরূপ সেনগুপ্ত আজ ঠিক রাত 8টায়। সেটাও দেখতে বলবেন না। সকলে ভালো থাকবেন। নমস্কার।